তীব্র হচ্ছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ। এবার মার্কিন পণ্যে 125% শুল্ক আরোপ করল বেইজিং। নারায়ণগঞ্জে 2 বোন ও এক শিশুর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার, গ্রেফতার 1। বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম, নববর্ষ বরণে এবার আনন্দ শোভাযাত্রা। বাজারে আবারও সয়াবিন তেলের সংকট, ইলিশের কেজি 2000 টাকা। এবং ডক্টর ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র চলছে, গুজবকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না ব্যবস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। শুরুতেই ট্রাম্প ট্যারিফ প্রসঙ্গ। আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্কের বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। শুক্রবার সব মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্কের পরিমাণ 84% থেকে বাড়িয়ে 125% করেছে বেইজিং। জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প প্রশাসন কয়েক দফায় মোট 145% শুল্ক আরোপ করেছে চীনা পণ্যের উপর। প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসন ও বাইডেন প্রশাসনও বিভিন্ন চীনা পণ্যের উপর বিভিন্ন মাত্রার শুল্ক আরোপ করেছে। ট্রাম্পের আগ্রাসী শুল্কের প্রতিটি পাল্টা ব্যবস্থা নিয়ে আসছে বেইজিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছে দেশটি। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র বনাম চীন কিংবা ট্রাম্প বনাম শি জিনপিং, বিশ্বের 2 বৃহৎ অর্থনৈতিক শক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ এখন পূর্ণ মাত্রায়। 2024 সালে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করে $440 বিলিয়ন পণ্য। বিপরীতে চীনের আমদানি ছিল মাত্র $145 বিলিয়ন। $295 বিলিয়ন এই ঘাটতি মেটাতে শুল্ক আরোপের শুরুটা করেন ট্রাম্প। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, এরই পরিণতিতে বেড়ে চলেছে পাল্টাপাল্টি শুল্কের মাত্রা। সর্বশেষ ট্রাম্প চীনা পণ্যে 145% শুল্ক আরোপ করলে শি জিনপিংও পাল্টা 125% শুল্ক আরোপ করেন। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শি। বেইজিং প্রথম আঘাত হানে মার্কিন হাই প্রোফাইল রপ্তানি খাত হলিউড চলচ্চিত্রে। এরই মধ্যে হলিউড থেকে মুভি আমদানি সীমিত করেছে বিশ্বের 2য় বৃহত্তম এই মার্কেট। বিকল্প বাণিজ্য নিয়েও তৎপর দেশটি। সফররত স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রকে একঘরে করে ইউরোপীয় ইউনিয়নকে বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। একই উদ্দেশ্য নিয়ে আগামী সপ্তাহে দক্ষিণ এশিয়ার 3 দেশ ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন শি। যদিও মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে পারস্পরিক শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত ঘোষণার পর নতুন কৌশল আলোচনার মাধ্যমে চুক্তির পথে আগান ট্রাম্প। মন্ত্রিসভার বৈঠকে ট্রেজারি প্রধান স্কট বেসেন্ট জানান, শুল্ক কমানোর জন্য এরই মধ্যে 75টি দেশ যোগাযোগ করেছে। আলোচনা চালাতে একটি প্রক্রিয়াও চালু করেছেন তারা। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প ওই আলোচনায় অংশ নেবেন। আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে এই আলোচনা শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এদিকে শুল্ক আরোপ স্থগিত ঘোষণার দিন বৈশ্বিক শেয়ার বাজারে সূচকের কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও পরদিনই ফের ধস নামে। বিরোধী দল ডেমোক্র্যাটরা একে কারসাজি উল্লেখ করে তদন্তের দাবি জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বেই মন্দার আশঙ্কা বাড়ছে। শুল্ক সংঘাত কোথায় গিয়ে থামে তার উপরই নির্ভর করছে আগামীতে বৈশ্বিক অর্থনীতির গতিপথ। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে 2 নারী ও এক শিশুর বস্তাবন্দি খণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজ পশ্চিমপাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে দুর্গন্ধ বেরোতে দেখে স্থানীয়রা জড়ো হন। এ সময় ইটের স্তূপ সরিয়ে কয়েকটি বস্তা দেখতে পায় তারা। পরে পুলিশ এসে মাটির নিচে পুঁতে রাখা ইটের নিচ থেকে বস্তাবন্দি 2 নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন স্বপ্না খাতুন, লামিয়া খাতুন ও 2 বছরের শিশু হাবিব। স্বপ্না লামিয়া সম্পর্কে 2 বোন। পোশাক কারখানার শ্রমিক লামিয়া আক্তার ও তার মানসিক প্রতিবন্ধী বড় বোন স্বপ্না। আর শিশুটি লামিয়ার 4 বছরের সন্তান আব্দুল্লাহ। তারা বড় বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানায় কয়েকদিন ধরে লামিয়ার স্বামী ইয়াসিনের সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। মাদকাসক্ত ইয়াসিন কিছুদিন আগেই জেল থেকে বেরিয়েছে। আমার বোনের জামাই কইছে যে আমি তোকে আমি শান্তি দেবো না, আমি তোর মাইরা যদি আমি জেলও কাটি আমার জেলের থেকে ও পালায় নাকি কিভাবে আসছে টাকা দিয়ে। আসার পরে এখন লামিয়ার কাছে রাখছে, লামিয়ার শাশুড়ি বলছে রাখ, আমি ইয়া করুন নি, খরচ করছি তুমি রাখ, পরে আবার ইয়া বেদম। মানুষের বাড়িতে কাজ করে, ওরা মানুষ ভালো, কিন্তু ওই ছেলেটা আইসা বলছে আর আমি এমন করবো না, আমারে জায়গা দাও, তাই দিছে। দেওয়ার পরে এখন এলাকার সবাই যারা বাহিরের লোক ওরা তো ঈদ করতে দেশে গেছে গা। যাওয়ার পরে আজকে এই মুরব্বী জানালা খুলছে, খোলার পরে দেখ গন্ধ, দুর্গন্ধ। বাসা থেকে নিচে নামলাম, নিচে নামার পরে আপনার আমি স্পটে গেলাম। এখানে যাওয়ার পরে দেখি যে একটা হাতের মতো বের হয়ে আছে। শিশু একটা বাচ্চা ওরা কিভাবে মারছে, আর কিভাবে আত্মারা গেছে। এ ঘটনায় লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ। যার বাড়ি ওয়ালের সাথে তাদেরকে গত করে পুঁতে রাখা হয়েছিল, সেখানে একটা হাত দেখা গিয়েছিল। ওটা দেখি তারা ফোন দিয়েছিল 999-এ, এবং সেখান থেকে জেনে সিদ্ধিরগঞ্জ জানানোর সাথে সাথে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আসে এবং ডেড বডিগুলো উদ্ধার করে। 2 নারী সহ শিশু আব্দুল্লাহকে নির্মম হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। রাজনৈতিক ও সামাজিক নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আর ঐক্যের ডাক, সেটিই তুলে ধরা হবে এবারের শোভাযাত্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ 1979 সাল থেকে পহেলা বৈশাখী শোভাযাত্রা আয়োজন করে আসছে। মাহতাব মিনহাজের রিপোর্টে থাকছে বিস্তারিত। দুয়ারে করা নাড়ছে বাঙালির প্রাণের পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ বরণে আবহমান লোকসংস্কৃতির উৎসবে মেতে উঠবে পুরো দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে উৎসবের মূল আকর্ষণ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজনের কর্মযজ্ঞ নিয়ে সার্বিক বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে উদযাপন কমিটি। জানানো হলো ফ্যাসিবাদকে বিদায় জানানো এবারের বৈশাখ আলোকিত করবে নতুন পথ। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজ। বাংলা বর্ষবরণে 1989 সালে প্রথমবারের মতো শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা হলেও 1996 সালে নাম পরিবর্তন করে করা হয় মঙ্গল শোভাযাত্রা। নতুন বাংলাদেশে ফিরিয়ে আনা হলো প্রথম সেই নাম। গত 24/3/2025 তারিখ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সমন্বয়ে সিলেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, এবারের শোভাযাত্রার প্রতিবাদ্যে রয়েছে 2টি বার্তা। আনন্দ শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি অংশগ্রহণ করবে সর্বস্তরের মানুষ। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে পহেলা বৈশাখে বিকেলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। আর দেশে বিভিন্ন জায়গায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ থাকতে পারে আরও 1 সপ্তাহ। আসলে পহেলা বৈশাখ মনে হয় 14 তারিখ, সম্ভবত 14 তারিখে আসলে বৃষ্টি আছে। বৃষ্টি আর এই সময় বৃষ্টি বলতে আর বৃষ্টি বজ্রসহ বৃষ্টি এবং বাতাস থাকে। এটার অ্যাক্টিভিটি আরও বেশি বাড়বে। 18 এবং 19 তারিখের দিকে একটা বড় স্পেল আছে, তখনও বৃষ্টি। যদি বলেন যে তখন বৃষ্টির সঙ্গে বাতাস, বজ্রসহ বৃষ্টি, যেহেতু আমাদের এখন প্রি মনসুন সিজন বা কালবৈশাখী সিজন, এই সময় বৃষ্টি বলতেই বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং বাতাস থাকে। ঈদের পর বাজারে ফের সয়াবিন তেলের সংকট, এছাড়া কিছুটা চড়া সবজির দামও।
বেশিরভাগই সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকায়, যা আগের তুলনায় কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেশি। তবে আলুর দাম কমে 25 থেকে 30 টাকায় নেমে এসেছে। আর বৈশাখের সামনে রেখে ইলিশের দাম বেড়ে প্রতি কেজি 2000 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে। সোহেল সামির রিপোর্ট। ঈদের পর সপ্তাহ ব্যবধানে চড়েছে সবজির বাজার। বরবটি, ঢেঁড়স, পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা, যা আগের তুলনায় 10 থেকে 20 টাকা বেশি। বেগুন আপনার 60 টাকা কেজি চলতেছে, তারপরে আপনার শসা 50 টাকা 60 টাকা চলতেছে। খালি এখন আপনার সবজি মধ্যে একটু পেঁপের দামটা একটু বাড়তি 50-60 টাকা। পেঁয়াজ রসুনের দাম আগের মতো থাকলেও ফের দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট। দাম তো কম, দেশের অন্য থেকে আপনার 90 টাকা কেজি, 85 টাকা কেজি, চায়না হইল গিয়ে আপনার 180-85। এরকম আমরা 2-3 বছরে খেতে পারি নাই বা দেখি নাই। এই সপ্তাহ মনে করেন 5 কেজি থাকলে ওই সপ্তাহে 2 কেজি নেয়, এই সপ্তাহে 2 কেজি থাকলে ওই সপ্তাহে 1 কেজি নেয়, মানে তেল শর্ট। দুয়ারে কড়া নাড়ছে বৈশাখ, বাজারে বেড়েছে ইলিশের দাম। কম্পারেটিভলি এখন একটু বেশি মনে হচ্ছে। আজকে এটা নিলাম আমি 1300 টাকা করে। এই টাইমে বৈশাখ মাসে আপনার ইলিশ মাছ বেচতে বেচতে ঘাম ছুটে গেছে, কিন্তু ওরকম এখন বেচা বিক্রি হয় না, আগের মতো বৈশাখ এখন পালন করে না, তাই মনে করেন এখন টুকটাক বেচা কিনে আসছে আর কি। এটা কেজি বেচতেছি আমার আগেও বেচছি 2021, অনেক 2021, 2200। তবু সব মিলিয়ে সপ্তাহের বাজার দরে স্বস্তির কথাই জানালেন ক্রেতারা। দাম দর একটু বাড়ছে মনে হচ্ছে কিছু জিনিস, তাছাড়া মোটামুটি রিজনেবল আছে অনেক আগের তুলনায়। মুরগির দামটা একটু বেশি নিছে, বাট মোটামুটি হাতের নাগালে আছে সবকিছু। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ হচ্ছে না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একটি গোষ্ঠী অব্যাহতভাবে গুজব ছড়াচ্ছে। গাজায় গণহত্যার ঘটনায় ডক্টর ইউনূসকে নিয়ে গুজব যেন আরও গতি পাচ্ছে, কিন্তু গুজববাজদের চিহ্নিত বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বিস্তারিত আরও জানাচ্ছেন সুমাইয়া খান। গুজববাজদের টার্গেট এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ষড়যন্ত্রকারীরা পিছু ছাড়ছে না নোবেল বিজয়ী এই প্রধান উপদেষ্টার। গত কয়েক সপ্তাহে তার নামে ছড়ানো হয়েছে বেশ কিছু ভুয়া তথ্য। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিন ও গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সে সময়ই বাংলাদেশে প্রচার হতে শুরু করে ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ডক্টর ইউনূসের করমর্দনের স্থির চিত্র বিভিন্ন গণমাধ্যমে ডিজাইন সম্মিলিত ফটোকার্ডে ইন্টারনেটে প্রচার হচ্ছে, কিন্তু সত্যতা যাচাই করে দেখা যায় এই ছবিটি মূলত সম্পাদিত বা ভুয়া। কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী গুজব ছড়াচ্ছে ইসরায়েলের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে। গুজবটি শুরু হয় নামে বেনামে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে, যেখানে কোনো প্রমাণ ছাড়াই ইউনূসকে ইসরায়েলপন্থী বলে অভিহিত করা হয়েছে। 5 আগস্টের পর থেকে ডক্টর ইউনূসকে নিয়ে ছড়ানো 116টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। এই ধরনের গুজব ছড়ানো হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক চরিত্র হনন, বিভ্রান্তি ছড়ানো কিংবা সমাজে বিভাজন তৈরি করতে। রাজনৈতিক উদ্দেশ্য বলি তাহলে বর্তমান সময়ে একটা প্রেক্ষাপট চলছে, সেই প্রেক্ষাপটে আসলে সাবেক যে সরকার আছেন, যে রাজনৈতিক দলের ছিলেন, তারা আসলে এই বিষয়গুলো খুব সহজে প্রচার করছে বা তারা আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে। ভুয়া তথ্য অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য, আর্থিক লাভ কিংবা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার জন্য ব্যবহার করা হয় বলে মন্তব্য করেন এই সিনিয়র সাংবাদিক। হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন পোর্টালে দেখতাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানান রকমের উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট খবর তারা ছড়িয়ে দিত, এবং এই খবরগুলো আওয়ামী লীগের যে শাসক তাদের যে সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে অন্যান্য স্থানীয় নেতারা, মধ্যম পর্যায়ের নেতারা কিন্তু তাদের বক্তৃতা বিবৃতিতে এগুলো উল্লেখ করত, এবং তাদের একটাই উদ্দেশ্য ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক ইমেজ, তার যে সুনাম এবং গ্রহণযোগ্যতা, এটাকে প্রশ্নবিদ্ধ করা। গুজবের বিরুদ্ধে সবারই সচেতন হওয়া জরুরি। সত্য যাচাই না করে কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা প্রয়োজন। আমাদের হাতে তথ্য শক্তি থাকলেও দায়িত্বশীল ব্যবহার হতে পারে সমাজকে বিভ্রান্ত থেকে রক্ষা করতে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই ভোট দিতে হবে, প্রধান উপদেষ্টার কথা পাল্টানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম
সেলিমা রহমান। সকালে রাজধানীর এক হোটেলে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রসঙ্গে অনেক মন্তব্য রয়েছে জানিয়ে সেলিমা রহমান বলেন, কোনোভাবেই 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই তাদের। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়, দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট অনেক কাজ করতে পারে না। কাজ করছেন, আমরা আশা করব তিনি যে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, সেই কথায় তিনি থাকবেন। তিনি কিন্তু কোনো 2 রকম কথার মালিক নন, তিনি যা বলেন তাই করেন এবং আমরা আশা করব তার মাধ্যমে। নতুন করে অনেক মানুষ বেকার হচ্ছে, তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বর্তমান সরকারের ঘনিষ্ঠ জনেরা, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জাতীয় পার্টি। এ সময় দলের চেয়ারম্যান মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান। একই সাথে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদের নামে লুটপাটের নিন্দা জানিয়ে বলেন, সরকারের ছত্রছায়ায় একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করছে। দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান জিএম কাদের। আমরা বিক্ষোভ করছি, প্রতিবাদ করছি, মানুষের অন্তরের কান্না আমরা যেখানে দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি লুটপাটের ঘটনা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে মানুষকে ভাঙচুর, আগ্নেসংযোগের ঘটনা। এগুলো করে কিছু মানুষ তাদের ক্ষমতা প্রদর্শন করছেন এবং বাকি মানুষকে ভয় দেখাতে যাচ্ছেন। আমরা এই ভয় ভীতিকে পরোয়া করি না। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা আজকে মনে করছেন দূরে আগুন দিলাম, আমি তো সেই আগুনের অসুবিধা হবে না, সুবিধাটা আমি পাবো। সেই আগুন আপনার ঘরে কালকে লাগতে পারে। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলন। সমাবেশে বক্তারা গাজায় গণহত্যাকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেন। বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ইউরোপ আমেরিকা ইহুদিদের হত্যা করেছিল, এখন তারাই ফিলিস্তিনিদের গণহত্যায় অংশ নিচ্ছে। জাতিসংঘের নীতির কারণে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আরব ও মার্কিনীদের চোখের সামনে এমন নির্মম ঘটনা ঘটলেও পদক্ষেপ না নেওয়ায় কঠোর সমালোচনা করেন তারা। পরে মিছিল বের হয়। অধিকাংশ রাষ্ট্র যা চায় সেটা অনুসারে জাতিসংঘ কাজ করতে পারছে না। প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত। প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দিশালায় আটকে রেখে দুনিয়ার কোনো মানুষ মুক্ত থাকতে পারে না। কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিপুল টাকা পাচার করেছে, তা ফেরত আনতে 1 বছরের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন দেশে পাচারকারীদের যে সম্পদ রয়েছে তা জব্দ করার লক্ষ্যে সরকার কাজ করছে। সেজন্য বিদেশি সংস্থার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছে সরকার। তিনি বলেন, বর্তমানে বিদেশি সংস্থাগুলো পাচার হওয়া সম্পদ অনুসন্ধান ও নিরূপণ করছে। কারা কোথায় কিভাবে সম্পদ জমা করেছে তার তালিকা করা হচ্ছে। এছাড়া টাকা পাচারের মাধ্যমে প্রয়োজনীয় আইন সংস্কার করা হবে। আমাকে সেইভাবে তথ্য নিয়ে আসতে হবে বিদেশ থেকে, এবং সেই জন্য বিদেশিদের অ্যাসেট ট্রেসিং ফার্ম যেগুলো আছে তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের সহায়তা নিয়ে আমরা ওই প্রপার্টিগুলোকে বা ব্যাংক অ্যাকাউন্টগুলোকে বা তাদের কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেই প্রচেষ্টা করা হচ্ছে। তো আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি বিদেশিদের কাছ থেকে। তারপরেও জিনিসটা এত সহজ নয়, সময় সাপেক্ষ ব্যাপার।
নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণের অভিযোগে গ্রেফতার ভাইরাল শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে 9 এপ্রিল তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। দর্শক, সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে শিশু নির্যাতন দমন আইন মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ভাইরাল হওয়ার জন্য নিজের ছেলে মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করতেন এই ক্রিম আপা। গত 30 মার্চ নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করলে তা ভাইরাল হয়, যেখানে শারমিন শিলা মেয়েকে জোর করে মুখ চেপে কিছু খেতে বাধ্য করছেন। এ ভিডিও দেখার পর শিশুদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন 6 এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে তার বিরুদ্ধে স্মারকলিপি দেয়। এতে 3 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসন। অনেক মানুষজন আমাদেরকে অনুরোধ করছে এই ক্রিম আপার বিরুদ্ধে, যে সে প্রতিনিয়ত বাচ্চাকে বিভিন্নভাবে টর্চার করে আসতেছে এবং আগেও তাকে কিন্তু একবার ক্ষমা করা হয়েছে। তাকে কিন্তু মুসলেকার মাধ্যমে তাকে আগেও কিন্তু ক্ষমা করা হয়েছে। সে একটা সময় ঘর ছেড়ে পালায় এবং আমাদেরকে হুমকি দেয়, সকলকে হুমকি দেয় তারা পরিবার সহ আত্মহত্যা করবে। 9 এপ্রিল ক্রিম আপার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। মামলার পরই ভিডিওতে এসে সপরিবারে আত্মহত্যার হুমকি দেন তিনি। পরে বাসার মালামাল এবং পার্লারের সাইনবোর্ড খুলে অন্যত্র পালিয়ে যায় পরিবারের সদস্যরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এলাকাবাসী। ওনার হাজবেন্ড থাকতো, ওনার একটা মেয়ে একটা ছেলে আর উনি থাকতো। উনি ধরা পড়ছে, এখন আমরা এই নিউজগুলো আর কি দেখতেছি। মাল ছিল মানে বাসায় ঢুকে বলতেছে 8 তারিখে বাসায় নিয়ে মালপত্র নিয়ে গেছে। মাঝে মাঝে ক্লায়েন্ট আসতো যেত, কিন্তু রুমের ভিতর কি সেটা আমরা জানি না। আমাদের দেশে আইন প্রশাসন আছে, তারা দেখুক এটা ভালো নাকি খারাপ। প্রশাসন যেটা ভালো মনে হয় সেটাই করবে, আমাদের আর কিছু বলার নেই। ভাইরাল হওয়ার জন্য এ কাজ করেছে বলে জানায় পুলিশ। উনি তো মূলত এক ধরনের অসুস্থতা তো আছে, ভাইরাল হওয়ার জন্য এরকম করতে। তো এটা ভাইরাল হওয়ার টেন্ডেন্সি, ফেসবুকে ভিউ পাওয়ার আশায় বেশি বেশি মানুষজন তারা সমালোচনা করবে। এর আগে আশুলিয়া থানায় শিশু নির্যাতন দমন আইনে ক্রিম আপার বিরুদ্ধে মামলার ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মডেল মেঘনা আলমকে অপহরণের যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি বলছে তাকে গ্রেফতার ও নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিএমপি জানিয়েছে, এতে বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ওই দিন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে তাকে আটকের পর আদালত মেঘনাকে ডিটেনশন আইনে 30 দিনের মধ্যে জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন। সাভারে যাত্রীবাহী চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার ব্যাংক টাউন পার হয়ে পুলিশ টাউনের আগের ব্রিজে বাসটিতে উঠতেই আগে থেকে অবস্থান নেয়া 3 থেকে 4 জন ছুরি হাতে যাত্রীদের কাছে থেকে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে তারা ব্রিজের ওপরই নেমে যায়। পরবর্তীতে যাত্রীরা বাসের চালককে গাবতলীতে একটি কাউন্টারে আটকে রাখেন। ঘটনার কিছুক্ষণ পরে একই মহাসড়কের সিএনবি এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসের যাত্রীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাত দল।
নাটোর কোর্ট পুলিশের মালখানা অফিসারের রুমের পেছনের জানালার গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতরাতে এই ঘটনা ঘটলেও আজ বেলা 11:30টার দিকে জানাজানির পর নড়েচড়ে বসে প্রশাসন। প্রাথমিক তদন্তে জানা গেছে চুরি যাওয়া তালিকায় শুধুমাত্র নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে। এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ নথি চুরির তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। তবে কোর্ট চত্বরে এ ধরনের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এ বিষয়ে নাটোরের পুলিশের সুপার আমজাদ হোসাইন জানান, এরই মধ্যে 3 জনকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। চেকলিস্টটা যাচাই বাছাই করে বলতে হবে। মূলত আমরা খোঁজার চেষ্টা করতেছি কোন দিকে ঘটনা ঘটতেছে। দুই একটা স্থান আমরা চিহ্নিত করছি, দুই একটা গ্রিল ভাঙা, সেগুলো আর আমাদের ডিউটিতে কারা ছিল সেটার সাথে এটাকে আমরা একটা মিলাই দেখার চেষ্টা করছি। যেখানে সিসিটিভি মনিটরিং আছে সেটাও আমরা একটা মিলাই আপনাদেরকে ডিটেলস একটু পরে বলতে হবে। থ্যাংক ইউ। ময়মনসিংহের ভূগর্ভে পানির স্তর নিচে নেমে গেছে। গভীর নলকূপেও মিলছে না পানি। বোরো ধান খেতে সেচের পানি দিতে পারছে না কৃষকরা। শেষ সময়ে সেচের অভাবে বোরো ধান নষ্ট হওয়ার আশঙ্কায় তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্টে জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহ সদরের পাড়াইল বাইরপাড়া গ্রামের কৃষক আব্দুর রহমান আকন্দ চলতি বোরো মৌসুমে 20,000 টাকা সুদে ধার করে 35 শতক জমিতে হাইব্রিড 777 জাতের বোরো আবাদ করেছেন। ক্ষেতের অর্ধেক ধান এখনো বের হয়ে এসেছে। এরই মধ্যে পানির স্তর নেমে গিয়ে গভীর নলকূপে পানি না আসায় সেচ দিতে পারছেন না। এতে ধান চিটা হয়ে ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় এই কৃষক। আমরা যদি পানি না দেওয়ার পাই আমাদের ফসল তো নষ্ট হয়ে যাবে, কিন্তু ডিপ টিউবওয়েল তো আমাদের পানি ওঠে না। শুধু আব্দুর রহমান না, জেলার অধিকাংশ কৃষকের একই অবস্থা। 2 সপ্তাহ ধরে পানি না আসায় বেশিরভাগ গভীর নলকূপগুলো বন্ধ। মৌসুমের শেষে এসে সেচ দিতে না পারলে ধান ঘরে তুলতে পারবেন না তারা। এ বিষয়ে কৃষি বিভাগের কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। হাজার হাজার টাকা ভাঙ্গি আসছি, অন বাইরে কি করবেন দেখুন, অন তো কোনো কৃষি অফিসাররা এনে আইতেছে না। আমরা পানি দেওয়া পাইতেছি না, আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পানি নাই। তাদের যে আর্থিক যে খরচ হইতেছে তারা এটা কাটিয়ে উঠতে পারবে না যদি তাদের ক্ষতি হয়। গভীর নলকূপ বন্ধ হওয়ায় পানি দিতে না পারায় কৃষকের তোপের মুখে পড়েছে নলকূপের পরিচালনাকারীরা। আমি এই কলেজ ম্যানেজার, আমি দীর্ঘদিন ধরে কল চালাই, কিন্তু এরকম বিপদ হচ্ছে না। কৃষি বিভাগ বলছে কৃষকের সমস্যা সমাধানে বিএডিসির সাথে যোগাযোগ করছেন তারা। আর বিএডিসির স্থানীয় এই প্রকৌশলী বলছেন বিকল্প ব্যবস্থা করার পাশাপাশি গভীর নলকূপ পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। বিএডিসির ইঞ্জিনিয়ারিং এর সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে 100 ফিটেরও নিচে পানির লেয়ার চলে যাচ্ছে, যেটা পাচ্ছে না। তো এটা হয়তো এইবার সমস্যা না হলেও পরবর্তীতে হয়তো সেটা সমস্যা হতে পারে। যদি আমরা গভীর নলকূপগুলোকে পুনর্খনন করতে না পারি, অল্টারনেটিভলি আমরা সেচের যে কোনো ব্যবস্থা তাদেরকে করে দিব। জেলায় এবার 2,63,730 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 11,38,223 টন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিজু সাংক্রাই উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা হয়েছে। রাঙামাটি মারি স্টেডিয়ামে বলি খেলার উদ্বোধন করেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উ অং চিং নুমারমা। প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তুলার্মা। অংশ নেন 3 পার্বত্য জেলা 22 জন বলি। এদিকে উৎসবকে সামনে রেখে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নবাসীর উদ্যোগে শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাংলা বর্ষের পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসবটি পালন করা হয়। এবারে বাণিজ্য সংবাদ। আলুর বাম্পার ফলনেও কপাল পুড়ছে রংপুরের কৃষকদের। প্রতি কেজি আলু 8 থেকে 9 টাকা কেজিতে বিক্রি হলেও মিলছে না ক্রেতা। এতে হতাশ আলু চাষিরা। অনেকে আবার রাস্তায় আলু ফেলে জানাচ্ছেন ক্ষোভ, করছেন বিক্ষোভ। দর্শক, রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদুলের তথ্যে ডেস্ক রিপোর্ট। আর ক্যামেরায় ছিলেন আলী হায়দার রনি। গেল বছর জুড়ে আলুর চাহিদা এবং দাম বাড়তি থাকায় আলু চাষে আগ্রহ বাড়ে চাষিদের।
চলতি মৌসুমে রংপুরে রেকর্ড পরিমাণ আলু চাষ হয়। স্থানীয় কৃষি বিভাগ চলতি বছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে 54,000 হেক্টর জমির, অথচ লক্ষ্যমাত্রার চেয়ে 12,500 হেক্টর বেশি জমিতে এবার চাষ হয় আলুর। উৎপাদনের লক্ষ্যমাত্রা 16,98,000 মেট্রিক টন। আলু যে লক্ষ্যমাত্রা গত বছরের তুলনা প্রায় 12,350 হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। আলু চাষে বেশি লাভের আশা ছিল চাষিদের, তবে সে আশায় ঘুরে বালি। প্রতি কেজি আলুর দাম নেমেছে 8 থেকে 9 টাকায়, তবুও মিলছে না ক্রেতা। খরচে মনে করো যে পার কেজিতে 15 টাকা পড়ে গেছে গায়ে কেজিতে। আলু বিক্রি করতে পারতেছি না, আলু নেওয়াই লোক নাই। স্টোরে রাখতে গেলে স্টোর ভাড়া বেশি, এতে আমাদের দেখতেছি প্রচুর ঘাটতি। বীজ, সার, শ্রম সব মিলিয়ে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে 15 থেকে 18 টাকা। সে খরচও না ওঠায় আলু নিয়ে বিপাকে চাষিরা। অনেকে রাস্তায় আলু ফেলে জানাচ্ছেন ক্ষোভ। আলুর আবাদ করিয়ে তো আমরা তো একবার ধ্বংস, কোনো কিছুই নেই, সবই শেষ। সরকারের এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করার জন্য কৃষক এবং ব্যবসায়ীরা মিলে এই প্রতীকী প্রতিবাদ করছি। লোকসান থেকে বাঁচাতে আলুর বহুমুখী ব্যবহারে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি চাষি ব্যবসায়ীদের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্কের বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। শুক্রবার সব মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্কের পরিমাণ 84% থেকে বাড়িয়ে 125% করেছে বেইজিং। জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প প্রশাসন কয়েক দফায় মোট 145% শুল্ক আরোপ করেছে চীনা পণ্যের উপর। প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসন ও বাইডেন প্রশাসনও বিভিন্ন চীনা পণ্যের উপর বিভিন্ন মাত্রার শুল্ক আরোপ করেছে। ট্রাম্পের আগ্রাসী শুল্কের প্রতিটি ধাপে পাল্টা ব্যবস্থা নিয়ে আসছে বেইজিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছে দেশটি। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র বনাম চীন কিংবা ট্রাম্প বনাম শি জিনপিং, বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক শক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ এখন পূর্ণ মাত্রায়। 2024 সালে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করে $440 বিলিয়ন পণ্য। বিপরীতে চীনের আমদানি ছিল মাত্র $145 বিলিয়ন। $295 বিলিয়ন এই ঘাটতি মেটাতে শুল্ক আরোপের শুরুটা করেন ট্রাম্প। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, এরই পরিণতিতে বেড়ে চলেছে পাল্টাপাল্টি শুল্কের মাত্রা। সর্বশেষ ট্রাম্প চীনা পণ্যে 145% শুল্ক আরোপ করলে শি জিনপিংও পাল্টা 125% শুল্ক আরোপ করেন। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শি। বেইজিং প্রথম আঘাত হানে মার্কিন হাই প্রোফাইল রপ্তানি খাত হলিউড চলচ্চিত্রে। এরই